এসএসসি 2026 মানবিকের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? পরীক্ষার আর মাত্র বাকি 1.5 মাস। এই মুহূর্তে তোমরা কি ইকোনমিক্স নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছ? আমরা সহায়ক স্কুল শুধুমাত্র মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য ইকোনমিক্স সহ বাকি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো একটি কমপ্লিট প্যাকেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। সেখানে শর্ট সিলেবাসের জন্য সকল এমসিকিউ, সিকিউ, এসকিউ সবই থাকছে। আজকে আমি ফরহাদ জুবায়ের, তোমাদের বড় ভাই, সহায়ক স্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি অর্থনীতি দ্বিতীয় চ্যাপ্টারের উপর ক্লাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতির একটা ইন্ট্রোডাকশন বলা যেতে পারে। চলো ঝটপট চলে যাই আমরা ক্লাসে, বেশি দেরি না করে। দেখো, শর্ট সিলেবাসে আসলে কয়টা অধ্যায় আছে? অধ্যায় আছে মাত্র 6টা। মাত্র 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায়ের ভিতর কি কি আছে? অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য, উৎপাদন ও সংগঠন, জাতীয় আয় ও এর পরিমাপ, অর্থ ও ব্যাংক ব্যবস্থা এবং বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা হবে, এবং এমসিকিউ এর মাধ্যমে আমি চেষ্টা করব দ্বিতীয় অধ্যায়ের যতগুলো টপিক আছে এই এমসিকিউ এর মাধ্যমে তোমাদের বোঝার জন্য। প্রথম প্রশ্নটা দেখো, অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কতটি? অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কতটি? 3টি? না, 3টি না। 5টি? 5টিও না। 6টিও না। উত্তর হবে কয়টি? 4টি। আসো 4টি কীভাবে ওই দেখে নিই। সম্পদ হতে হলে আমাদের কি কি লাগে? সম্পদ হতে হলে প্রথমে লাগবে হচ্ছে বাহ্যিকতা। কি লাগবে? বাহ্যিকতা। এটা হচ্ছে 1। 2 কি লাগবে? হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্যতা। তারপর কি আছে? হস্তান্তর যোগ্যতা। তারপর আছে উপযোগ। উপযোগ এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আচ্ছা, এখন দেখো, এই যে 4টে বিষয়ের কথা বললাম, এই 4টি বিষয় যদি না থাকে তাহলে অর্থনীতিতে আমরা কি বলতে পারবো না? সম্পদ বলতে পারবো না। সবাই বুঝতে পেরেছো? তারপর এটা দেখো, নিচের কোন বৈশিষ্ট্য আছে বলে চশমা, এটা হবে চশমা। নিচের কোন বৈশিষ্ট্য আছে বলে চশমা একটি সম্পদ। এখন চশমার কি কি আছে দেখো। উৎপাদন, চশমা কি নিজে নিজে উৎপাদিত হয়? না, হয় না। সঞ্চয়, চশমা কি সঞ্চয় করা যায়? না, যায় না। বিনিয়োগও করা যায় না। এই দেখো, এখন দেখো উপযোগ কাকে বলে? কোনো উৎপাদন বা উপাদান যখন কারোর চাহিদা পূরণ করতে পারে সেটাকে আমি বলি উপযোগ। এই যে আমি চশমা পরে আছি, এখন চশমা খুললে আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু যখন চশমাটা পরছি এই যে তোমাদের দেখার চাহিদাটা এটা পূরণ করছে। চশমার কি আছে? উপযোগ। এই জন্য এটাকে আমরা সম্পদ বলে থাকি। তারপরে দেখো, নদীর পানি ও বাতাস অর্থনীতিতে সম্পদ নয় কেন? ওই যে একটা কথা বললাম, অপ্রতুলতা থাকতে হবে। আমরা যদি প্রথমে চলে যাই, আমি 3টা আলোচনা করেছিলাম। তারপরে দেখো, এই যে আরেকটা থাকতে হবে হচ্ছে অপ্রতুলতা, মানে বিপুল পরিমাণে থাকলে সেটা সম্পদ হবে না। যেমন ধরো সূর্যের আলো, এটা অনেক পরিমাণে আছে। আমরা কি সূর্যের আলো কিনি না? কিন্তু আমরা কিনি কি? চিনি, কারণ চিনি কিন্তু বিপুল পরিমাণে নাই। একইভাবে আমি যদি দেখি নদীর পানি ও বাতাস, আচ্ছা নদীর পানি এবং বাতাস এটা কি সংকট আসলে আছে? এটা কিন্তু আমাদেরকে কেনা লাগে না, এই জন্য এটার কি নাই, এটা সব এলাকায় পাওয়া যায়, মানে সব সময়ই পাওয়া যায়। এই জন্য এটা হচ্ছে সম্পদ না, এটা আমরা কিনতে পারি, কিন্তু আমাদের এটা কেনার আসলে প্রয়োজন হয় না। বোঝাতে পেরেছি? তারপরে দেখো তো, নদীর পানি অর্থনীতির সম্পদ নয়। কোন বৈশিষ্ট্যের কারণে এটি সম্পদ নয়? দেখো, উপযোগ, হ্যাঁ নদীর পানি আমাদের চাহিদা মেটায়, কিন্তু যে 4টা বৈশিষ্ট্য আছে, যে আমাদের স্কারসিটি থাকতে হবে, আমাদের হচ্ছে কম থাকতে হবে, কিন্তু নদীর পানিতে প্রচুর পরিমাণে আছে, এই জন্য অপ্রতুলতা হবে উত্তর। বুঝতে পেরেছো? তারপরে দেখো তো, সূর্যের আলো অর্থনৈতিক সম্পদ নয় কেন? ওই যে একই প্রশ্ন, সূর্যের আলো প্রচুর পরিমাণে আছে, এটা স্কারসিটি নাই। আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কিছু সম্পদ হতে গেলে সেটা স্বল্প পরিমাণে থাকতে হবে। আসলে অর্থনীতি যে বিষয়টা, এটা আলোচনা করে কি নিয়ে? আমাদের অভাব হচ্ছে অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই যে সীমিত সম্পদ, আমরা তখনই একটা বিষয়কে সম্পদ বলবো যেটা পৃথিবীতে সীমিত পরিমাণে আছে। কিন্তু সূর্য কি আসলে সীমিত পরিমাণে আছে? সূর্য কিন্তু সীমিত পরিমাণে নাই। এই জন্য উত্তর হবে হচ্ছে কি প্রাচুর্যের জন্য প্রচুর পরিমাণে আছে, এই জন্য প্রাচুর্যতা আছে, এই জন্য সূর্যের আলোকে আমরা সম্পদ বলতে পারি না। একই সাথে এই যে হস্তান্তর যোগ্যতা দেখো, আমরা সূর্যের আলোকে ইচ্ছা করলে আমি বলতে পারবো যে আমি তোমাকে 1 কেজি সূর্যের আলো বিক্রি করলাম, বা আমি তোমাকে 1 প্যাকেট সূর্যের আলো বিক্রি করলাম। এই জন্য উত্তর এখানে 2টাই হবে, কিন্তু বোর্ড প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 1 নম্বরটা।
তোমরা এগুলো খুব ক্রিটিক্যালি একটু ভাবনা চিন্তা করে পড়াশোনা করবা, তাহলে হবে কি বোর্ড কোশ্চেন যতই কঠিন আসুক না কেন তুমি বুঝতে পারবে যে উত্তর কোনটা হবে। তারপর 6 নম্বর দেখি তো কি আছে। 6 নম্বর দেখো, প্রাকৃতিক গ্যাস কোন প্রকারের সম্পদ। আমরা উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার, উৎপত্তির দিক থেকে সম্পদ হচ্ছে 3 প্রকার। এখন যেই সব সম্পদ আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি তাকে আমরা কি বলি, প্রাকৃতিক গ্যাস। এবং এই যে প্রাকৃতিক গ্যাসকে আমি বাড়িতে বানাতে পারি না, এটা আমরা পাই কোথা থেকে, প্রকৃতি থেকে। তাহলে উত্তর কি হবে, প্রাকৃতিক সম্পদ। তারপরে যাই, উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার। তা এর আগেই কিন্তু আমি আলোচনা করেছি যে উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার। উৎপত্তির দিক থেকে হচ্ছে সম্পদ 3 প্রকার। তারপর দেখো, শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ। শারীরিক যোগ্যতা কি প্রাকৃতিক সম্পদ, উৎপাদিত সম্পদ, মানবিক সম্পদ নাকি সমন্বিত সম্পদ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু অর্থনীতিতে শারীরিক যোগ্যতাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলি না, আমরা বলি এটাকে মানবিক সম্পদ। হ্যাঁ, সাকিব আল হাসান খুব ভালো ক্রিকেট খেলে, এটাকে কি সম্পদ, এটা হচ্ছে মানবিক সম্পদ। বোঝাতে পেরেছি তোমাদেরকে এটা। ক্রিকেট তারকা সাকিবের খেলার দক্ষতা কোন ধরনের সম্পদ, এর আগে আমি আলোচনা করেছি, উত্তর কী হবে, মানবিক সম্পদ। কারণ এই সম্পদটা শুধুমাত্র সাকিব আল হাসানের নিজের, সে নিজে নিজে এটা আত্মস্থ করেছে, এবং এই সম্পদ সে, হ্যাঁ, এই সব খেলাধুলার মাধ্যমে সে প্রচুর টাকা কামাচ্ছে, এই জন্য সেটাকে সম্পদ বলা হচ্ছে, কিন্তু এই সম্পদ কিন্তু অন্য কেউ নিতে পারছে না, এটা একান্তই তার নিজের, এই জন্য এটাকে আমরা বলি মানবিক সম্পদ। তারপর দেখো, বিদ্যালয় কোন ধরনের সম্পদ। আচ্ছা, বিদ্যালয় কি আমরা প্রকৃতিতে এমনি এমনি ছিল নাকি এটা আমরা বানিয়েছি এখানে পড়াশোনা করার জন্য। অবশ্যই আমরা বানিয়েছি, সেজন্য বিদ্যালয় প্রাকৃতিক সম্পদ হবে না। বিদ্যালয় কোন সম্পদ হবে, বিদ্যালয় হচ্ছে উৎপাদিত সম্পদ। তারপর দেখো, কাঁচামাল কোন ধরনের সম্পদ। এখন আসি কাঁচামাল কোন ধরনের সম্পদ। কাঁচামাল আসলে কি, কাঁচামাল হচ্ছে প্রাথমিক দ্রব্য, প্রাথমিক দ্রব্য। এই কাঁচামাল দিয়ে আমি যে পেনটা ধরে আছি, এটা কাঁচামাল হচ্ছে প্লাস্টিক এবং ম্যাগনেট। এই কাঁচামাল দিয়ে তারপরে হচ্ছে আমি পেনটা বানিয়েছি, কিন্তু এই প্লাস্টিক এবং ম্যাগনেট এটাও কিন্তু হচ্ছে প্রকৃতিতে কোনো কিছু নিয়ে তারপর কাঁচামাল উৎপাদন করা হয়েছে, তারপরে চূড়ান্ত দ্রব্যটা আমি বানিয়েছি। এজন্য কাঁচামাল কি হবে, উৎপাদিত। দেখো, প্রকৃতিতে কাঁচামাল পাওয়া যায় না, আমরা একটা জিনিস পাই, সেটা প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল বানাই, এবং তার মাধ্যমে আমরা এটাকে বানাই হচ্ছে উৎপাদিত বা চূড়ান্ত দ্রব্য। এই জন্য কাঁচামাল হবে উৎপাদিত দ্রব্য। বুঝতে পেরেছ? তোমাদেরকে একটা মজার বিষয় বলি, এই যে এত এমসিকিউ, এত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা পড়ছি, পাশাপাশি ভূগোল, পৌরনীতি, বাংলা, ইংরেজি, যতগুলো সাবজেক্ট তোমাদের আছে, এই সাবজেক্টের সকল এমসিকিউ শিট, সিকিউ শিট, এসকিউ শিট এবং তোমাদের জন্য নিয়মিত পরীক্ষার আমরা আয়োজন করেছি। এই শিটগুলো পেতে তোমরা এখনই আমাদের কমেন্ট বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, এবং সহায়ক স্কুল এই ফেসবুক পেজেও তোমরা যুক্ত হয়ে যাও। কয়েকদিনের ভিতরেই, আগামী সপ্তাহে আমরা তোমাদের ফ্রি ক্লাস টেস্ট, প্রত্যেক দিন একটা বা দুইটা অধ্যায়ের উপর একদম চ্যাপ্টার ভিত্তিক আমরা পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি, এবং এই পরীক্ষায় যারা ভালো করবে তাদের তো এইচএসসিতে আমরা প্রাধান্য দিব এই ভর্তির ক্ষেত্রে, এবং তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে। পাশাপাশি তোমাদের তো নিজেদের লাভ আছেই, যে হ্যাঁ, তোমরা নিজেরা একটা তাদের এই যে মডেল টেস্ট দিয়ে দিতে পারছো ফ্রিতে, একেবারেই ফ্রিতে। তারপর দেখো, এই প্রশ্নটা দেখো, নিম্নে উল্লেখিত উৎপাদিত সম্পদ নিচের কোনটি। আমাদের কি বের করতে হবে, উৎপাদিত সম্পদ। এখন উৎপাদিত সম্পদ কোনটি, বনভূমি। বনভূমি কি উৎপাদিত সম্পদ নাকি প্রাকৃতিক সম্পদ? বনভূমি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এটা হবে না। শিক্ষকের কৌশল কি, এটা হচ্ছে মানবিক সম্পদ, এটাও হবে না। সিলিকা বালু কি, প্রাকৃতিক সম্পদ। উত্তর হবে কি, উত্তর হবে ল্যাপটপ। বুঝতে পেরেছ? তারপর দেখো, এখন তোমার যদি প্রশ্ন থাকে নিম্নে উল্লেখিত উৎপাদিত সম্পদ কোনটি, ল্যাপটপের এখানে যদি দেয়া থাকতো পেন বা সাইকেল, তোমরা উত্তর কোনটা দিতা? এই যে এমসিকিউ চেঞ্জ হয়েছে, কিন্তু প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়নি, প্রশ্ন একই ধাঁচেই হবে। প্রশ্ন যা দিবে বইয়ের ভিতর থেকেই দিবে। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো, একটু ভেবে পড়ো, এই যে সম্পদগুলো আছে কোনোটা মানবিক, কোনোটা প্রাকৃতিক। উৎপাদিত সম্পদ কোনটা আছে, একটা, যেগুলো আমরা উৎপাদনের মাধ্যমে ব্যবহার করে থাকি। সেটা ল্যাপটপ হতে পারে, সেটা আমার শার্ট হতে পারে, পেন হতে পারে, সাইকেল হতে পারে, বাইক হতে পারে, যে কোনো কিছু। এই জন্য একটু খেয়াল রেখে যদি তোমরা পরীক্ষা দাও, আশা করি সর্বোচ্চ মার্ক তোমরা পেতে পারবে। তারপরে দেখো, আয় ও ভোগের মধ্যে পার্থক্য। আচ্ছা, ধরো একজন মানুষ প্রত্যেক
মাসে 10,000 টাকা ইনকাম করে এবং সে ভোগ করে হচ্ছে 5,000 টাকা। এই যে আয় ও ভোগের মধ্যে পার্থক্য, আয় করছে কত, আমরা আয়কে প্রকাশ করি অর্থনীতিতে অয় দ্বারা এবং ভোগকে প্রকাশ করি হচ্ছে সি দ্বারা। এখন এই যে আয় এবং ভোগের মধ্যে পার্থক্য কত আসছে দেখো তো, 5,000 টাকা। এই যে আয় ও ভোগের মধ্যে পার্থক্যকে আমরা কি বলে থাকি, মূলধন বলে থাকি? না, মূলধন বলি না। বিনিয়োগ বলে থাকি? বিনিয়োগও বলি না। ব্যয়, ব্যয় তো বলার প্রশ্নই নেই, কারণ আমরা আগে ব্যয় করে ফেলেছি। তাহলে উত্তর হবে কোনটি? সঞ্চয়। আয় এবং ভোগের ভিতর যে পার্থক্যটা থাকে এটাকে আমরা বলে থাকি সঞ্চয়। এই দেখো তোমার ভাইয়া কি বোকা, তোমার ভাইয়া শুধুমাত্র এমসিকিউ পড়াতে আসছিল, কিন্তু এমসিকিউ পড়া থেকে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট সিকিউ পড়াই ফেলছে। হ্যাঁ, আর তোমার এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এবং ম্যাথমেটিক্যাল টার্ম আসে, তাহলে এই যে এই প্রশ্ন আসতে বাধ্য। তোমরা লিখে রাখো, পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই ধরনের প্রশ্ন আসতে বাধ্য। এই যে এই সূত্র দিও, ওয়াই মাইনাস সি এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, এই প্রশ্ন আসতে বাধ্য যদি তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন করে। তারপর দেখো, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? চীনামাটি, খনিজ তেল। বাংলাদেশে কি আসলে তেল পাওয়া যায়? তেল তো পাওয়া যায় না, এটাও হবে না। কঠিন শিলা, না তাও হবে না। বাংলাদেশে প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কিন্তু আমাদের বিভিন্ন প্রযুক্তিগত জটিলতার কারণে, আমাদের অর্থনৈতিক সংকটের কারণে আমরা সেই গ্যাস উত্তোলন করতে পারি না। তারপর দেখি 15 নাম্বার, এই দেখো একটু আগে কিন্তু পড়িয়েছি, এস ইকুয়াল ওয়াই মাইনাস সি সমীকরণটি কি নির্দেশ করে? আসলে কি নির্দেশ করে বলো তো দেখি? সমীকরণটি নির্দেশ করে কি? এস মিনস হচ্ছে সেভিংস। এস কি? সেভিংস। সেভিংস, সেভিংস অর্থ কি? সঞ্চয়। তাহলে এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, ইনকাম মাইনাস কনজাম্পশন। তাহলে নির্দেশ করে হচ্ছে সঞ্চয়কে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা তোমার এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, এমনকি তোমাদের শর্ট কোশ্চেন যেটা থাকে 2 নম্বরের প্রশ্নও আসতে পারে। তোমরা যদি ভুল করে পরীক্ষার হলে অ্যাডমিট কার্ডও না নিয়ে যাও সেটা সমস্যা নাই, কিন্তু এই প্রশ্ন যদি না পড়ে যাও তাহলে কিন্তু সমস্যা আছে। তারপরে দেখো, কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? আচ্ছা ধরো আমার একটা ফ্যাক্টরি আছে, সে ফ্যাক্টরিতে আমি 1 লাখ টাকা দিই, 1 লাখ টাকা দিয়ে একটা প্রোডাকশন করি, কিন্তু আমি যদি দেখি ওখানে প্রোডাকশন আসছে প্রত্যেক বছর 10টা শার্ট, এখন এই 10টা শার্টকে আমি 20টা শার্ট করব, তাহলে আমাকে কি করতে হবে? 1 লাখ টাকার জায়গায় বিনিয়োগ বাড়িয়ে 2 লাখ করতে হবে বা 3 লাখ করতে হবে। তাহলে উৎপাদন বাড়ানোর উপায়টা কি? উৎপাদন বাড়ানোর উপায় কি? এই যে বিনিয়োগের মাধ্যমে। সোজা কথা, তুমি ভাবো যে তোমার একটা ব্যবসা আছে, যে ব্যবসায় তুমি 10 কোটি টাকা দিয়ে 20টা গাড়ি বানাতে পারো, তুমি চাচ্ছ 40টা গাড়ি বানাবা, তাহলে তোমার কি করতে হবে? ওখানে আরও বেশি বিনিয়োগ করতে হবে। উত্তর কি হবে তাহলে? বিনিয়োগের মাধ্যমে। কাঁচামাল কোন ধরনের সম্পদ? আগেও প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা আমি বারবার দিয়েছি, কারণ হচ্ছে এই প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে। উত্তর হবে কি? কাঁচামাল কোন ধরনের সম্পদ? উৎপাদিত সম্পদ। বুঝতে পেরেছো? বিদ্যালয় কোন ধরনের সম্পদ? বিদ্যালয় প্রাকৃতিক সম্পদ? না। সেবাগত সম্পদ? উৎপাদিত সম্পদ নাকি মানবিক সম্পদ? বিদ্যালয় হচ্ছে উৎপাদিত সম্পদ, কারণ বিদ্যালয়ে আমাদেরকে বানাতে হয়, একটা বিল্ডিং বানাতে হয়, সেখানে টিচার থাকে, সেখানে টেবিল চেয়ার থাকে, সেখানে স্টুডেন্টরা গিয়ে পড়াশোনা করে। ওই টেবিল চেয়ার বিল্ডিং এগুলো কিন্তু আমাদের বানাতে হয়, এই জন্য এটা হবে উৎপাদিত সম্পদ। উৎস অনুযায়ী উৎপাদিত সম্পদ নিচের কোনটি? উৎস অনুযায়ী উৎপাদিত সম্পদ নিচের কোনটি? আচ্ছা এখন বনভূমির উৎস তুমি দেখো তো, বনভূমি কি আসলে আমরা উৎপাদন করতে পারি? না, বনভূমি হচ্ছে কি? ন্যাচারাল। ন্যাচারাল, বনভূমি হচ্ছে কি? ন্যাচারাল। তারপর দেখো শিক্ষকের কৌশল। শিক্ষকের কৌশল কি ধরনের সম্পদ? শিক্ষকের কৌশল হচ্ছে মানবিক সম্পদ, তার নিজের দক্ষতা। এবং সিলিকা বালু, সিলিকা বালু হচ্ছে ন্যাচারাল সম্পদ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ল্যাপটপ, কারণ ল্যাপটপ আমাদের কি করতে হয়? উৎপাদন করতে হয়। ল্যাপটপ কিন্তু আমি বলবো না যে হ্যাঁ আমার বাড়ি একটা বড় গাছ আছে সেখানে 10টা ল্যাপটপ হয়েছিল, এবারে এটাকে আমরা বলি? আমরা বলি না। তারপর দেখো, মোট দেশজ উৎপাদনে 19-20 অর্থ বছরে কত শতাংশ কৃষি থেকে আসে? 19-20 অর্থ বছরে কত শতাংশ কৃষি থেকে এসেছিল? 13.35%। এটা ঠাডা মুখস্থ করা প্রশ্ন। একই সাথে তোমরা 20-21 অর্থ বছরেরটা দেখে যাবা, 21-22 অর্থ বছরটা দেখে যাবা, 22-23 অর্থ বছরটাও দেখে যাবা। হ্যাঁ, এই যে সালের প্রশ্নগুলো এইভাবে দেখে যাবা, এবং প্রত্যেক বছরই কিন্তু একটা না একটা প্রশ্ন আসে। এবং এইবার আমাদের ধারণা অনুযায়ী তোমাদের যে টিচার ভাইয়ারা আছে
তারা ধারণা করছে প্রশ্ন কিন্তু এবার একটু কঠিন হতে পারে, গতবারের এসএসসি ব্যাচের মতো এতটা সোজা হবে না, একটু কঠিন হতে পারে। কিন্তু কঠিন হলেও ভয়ের কিছু নাই, হ্যাঁ, সহায়ক স্কুল সবসময় তোমাদের সাথে আছে। যে কোনো প্রয়োজনে তোমরা সহায়ক স্কুলের সাথে যোগাযোগ করবা। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত যত রকম ক্লাস, এমসিকিউ, সিকিউ, সলভিং লাগে আমরা সবই দিচ্ছি। তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং তোমরা ভাইয়াদের কাছে একটু তোমাদের ট্রাস্টটা রাখো, দেখবা তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবা। তারপর দেখো, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? এই প্রশ্ন আগেও এসেছে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। তারপর বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী এ যাবৎ দেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আছে বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কি, এবং আর একটা প্রশ্ন আছে যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কয়টি আছে, এবং এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে রিপিটেডলি আসে, রিপিটেডলি। উত্তর কি হবে? 28টি। এটাও মুখস্থ করে ফেলতে হবে। তারপর আসি, রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসাবে কোনটি ব্যবহার করা হয়? রাসায়নিক সার যেমন ইউরিয়া সার, ইউরিয়া সার তৈরিতে আমরা কোনটি ব্যবহার করি দেখো তো? ইউরিয়া সার তৈরিতে মেইনলি ব্যবহার করা হয় কি? নাইট্রোজেন। ইউরিয়া সার তৈরিতে আমরা কি ব্যবহার করি? নাইট্রোজেন। এই নাইট্রোজেন যে একটা গ্যাস, এই গ্যাসটা আমরা কোথা থেকে পাই? গ্যাসকে আমরা বানাতে পারি না, গ্যাস আসে কোথায়? প্রকৃতি থেকে। উত্তর হবে কি? প্রাকৃতিক গ্যাস। বুঝতে পেরেছো? তারপর দেখো, বাংলাদেশের কোথায় গন্ধক পাওয়া যায়? বাংলাদেশে গন্ধক পাওয়া যায়। গন্ধক জিনিসটা কি? আমরা যে খনিজ তেল পাই, খনিজ তেলকে পরিশোধন করার জন্য আমরা গন্ধক ব্যবহার করি। এটা হচ্ছে চট্টগ্রামে সব থেকে বেশি পাওয়া যায়। এটাও কিন্তু মুখস্থ প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর দেখো, রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহার করি? প্রাকৃতিক গ্যাস। আগেই সলভ করে দিয়েছি। 26 নম্বর কি বলছে? সিলেটের বনভূমিতে কোনটি বেশি পাওয়া যায়? কোন গাছটি সিলেটের বনভূমিতে আমরা বেশি পাই? সেগুন গর্জন না শাল গজারি? শাল গজারি কোথায় পাওয়া যায়? সুন্দরবনে পাওয়া যায়। সুন্দরবনে পাওয়া যায় শাল গজারি। শাল কড়ই এটাও পাওয়া যায় না। হবে কি উত্তর? বাঁশ এবং বেত। এই টাইপের প্রশ্ন, যে আমাদের 5 ধরনের বনভূমি আছে, এখান থেকে প্রত্যেক বছর কিছু কিছু প্রশ্ন আসে। এই জন্য 5 ধরনের বনভূমি কি কি এবং 5 ধরনের বনভূমিতে কোন কোন ধরনের গাছ পাওয়া যায় এগুলো একটু তোমরা ধারণা রাখার চেষ্টা করবা। 27 নম্বর প্রশ্ন কি? রাঙামাটি জেলার কাপ্তাই লেকে জেনারেটরের সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ কোন ধরনের সম্পদ? আচ্ছা, বিদ্যুৎ আসলে কি? বিদ্যুৎ হচ্ছে এক ধরনের শক্তি। আচ্ছা, আমরা এটাকে প্রাকৃতিক সম্পদ কি বলতে পারবো? না, আমরা এটাকে প্রাকৃতিক সম্পদ বলতে পারবো না। যদিও কাপ্তাই লেকের পানি আমরা ব্যবহার করছি, পানি প্রাকৃতিক সম্পদ, কিন্তু এই যে পানিকে ব্যবহার করে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করছি, বিদ্যুৎ কিন্তু প্রাকৃতিক সম্পদ না, এটা আমাদের উৎপাদন করতে হয়। পানি সম্পদ না, খনিজ সম্পদ। আচ্ছা, বিদ্যুৎ কি মাটির নিচে থেকে পাওয়া যায়? না, খনিজ সম্পদ হতে হলে আমাদের মাটির নিচে থেকে পেতে হবে। উত্তর কি হবে? শক্তি সম্পদ। যেহেতু বিদ্যুৎ একটি শক্তি, পানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, এই জন্য আমরা বিদ্যুৎকে কি বলে থাকি? শক্তি সম্পদ। তারপর দেখো, বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? এটার উত্তর হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, এবং এই প্রশ্নটি কিন্তু বারবার আসে। আচ্ছা, তোমরা যে এমসিকিউ আমরা সলভ করছি, তোমরা কি আসলে বুঝতে পারছো যে তোমার বইয়ের কোন কোন পার্ট থেকে কোন কোন এমসিকিউটা আসছে? শুধু যে পাগলের মতো এমসিকিউ পড়লে কিন্তু হবে না। বোর্ডের যে টপার এবং বোর্ডের যে মিডিল ক্লাস রেজাল্ট করে যারা, এদের ভিতরে ডিফারেন্টটা কি জানো? যারা হচ্ছে আমরা মিডিল রেজাল্ট করি, আমরা পড়াশোনায় ফাঁকি দিই এমন কিন্তু না। আমরা হচ্ছে চোখ বন্ধ করে গাধার মতো খাটতেই থাকি। কিন্তু এই যে আমি বিভিন্ন কোশ্চেন সলভ করছি, তুমি একটু একটু চোখ বন্ধ করে ভাবো তো যে এই এমসিকিউটা বইয়ের কোন অংশ থেকে আসছে, এই এমসিকিউ বইয়ের কোন অংশ থেকে এসেছে। এইভাবে যদি তুমি ভাবতে পারো তাহলে তুমি বুঝতে পারবে আসলে বইয়ের কোন কোন অংশটা ইম্পর্টেন্ট, এবং এই ধারণাটা যদি তুমি বুঝতে পারো যে বইয়ের কোন অংশটা ইম্পর্টেন্ট, কোনটা আমাকে পড়তে হবে, কোনটা আমাকে পড়তে হবে না, এবং কীভাবে এটা আমাকে লিখতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। শুধুমাত্র গাধার মতো এমসিকিউ, সিকিউ, এসকিউ মুখস্থ করলে হবে না। বুঝতে পেরেছ? তারপরে 29 নম্বর, অবস্তুগত সম্পদ বলতে কি বোঝায়? অবস্তুগত সম্পদ যেগুলো আমাদের পাওয়ার জন্য টাকা খরচ করতে হয়, যেগুলো আমাদের দরকার কিন্তু আমরা ধরতে পারি না, এগুলো কেমন সম্পদ? যেমন নার্সের সেবা হয় না?
হ্যাঁ হয়। নার্স কী করে? রোগীদেরকে সেবা দিয়ে সুস্থ করে তোলে। আবার উকিলের আইনি পরামর্শ, সমাজে যারা দুষ্টু লোক আছে তারা অনেক সময় জেলে চলে যায়, জেল থেকে বেরোনোর জন্য কি করে? লয়ারদের পরামর্শ নেয়, তারা হচ্ছে তাদেরকে বের করে নিয়ে আসে। আবার অনেকে আছে দুষ্টু লোক হচ্ছে কেস দিয়ে দেয় একটা ভালো লোককে, তিনি বাইরে আসার জন্য এই যে উকিলের পরামর্শ নেয়। কিন্তু উকিলকে এটা ফ্রি করে? ফ্রি কিন্তু করে না। উকিলকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দিতে হয়। এই দুই সেবা নেওয়ার জন্য কিন্তু আমাকে টাকা দিতে হচ্ছে। কিন্তু ধরো তুমি যখন একেবারেই ছোট, যখন পৃথিবীতে তুমি প্রথম এসেছিলে, তোমার আম্মা তোমাকে আদর করে একটা খুবই নরম বিছানায় শুয়ে দিয়েছিল, তাকে কোলে রেখেছিল, তুমি বড় হওয়ার পর আগ পর্যন্ত তোমাকে কোলে পিঠে করে মানুষ করছে, এখনও তোমাকে মুখে তুলে খাইয়ে দেয়। এর বদলে কি আমাদের আম্মা আমাদের থেকে টাকা নেয়? বা আমাদের বাবাকে আমাদের থেকে টাকা নেয়? এই যে মাতৃস্নেহ, তারা আমাদেরকে অনেক সেবা যত্ন করে, অনেক ভালোবাসে, কিন্তু তারা কিন্তু টাকা নেয় না। আর অর্থনীতিতে যেই সেবার জন্য আমরা টাকা ব্যয় করব না, সেটাকে আমরা সম্পদ বলবো না। এই জন্য উত্তর কী হবে? মানব সেবা এবং উকিলের আইনি পরামর্শ। মাতৃস্নেহ হবে না। বুঝতে পেরেছ? এবং এই যে মাতৃস্নেহ কখনো আমরা টাকা দিয়ে কিন্তু শোধ করতে পারবো না। সবসময় নিজের বাবা এবং মা দুজনকে প্রচুর প্রচুর ভালোবাসবা, কারণ তারা যদি পৃথিবীতে না থাকতো তোমরা কখনো পৃথিবীতে আসতে পারতে না, এবং আসতে পারলেও কখনোই এই পর্যন্ত আসতে পারতে না। তোমার যে বয়স এই পর্যন্ত কখনোই আসতে পারতে না। তারপরে দেখো তো, অবাধলভ্য দ্রব্য কোনটি? অবাধলভ্য মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে এখানে সবাই বেশিরভাগ ভুল করবে কি করে? এই যে এই অটটাই বুঝতে পারবে না। অবাধলভ্য আবার কি? অবাধলভ্য হচ্ছে যে অবাধে পাওয়া যায়, মানে এই যে যেখানেই হাঁটি সেখানেই পাই, দেখলেই পাই, তাকালেই পাই, চোখ বন্ধ করলেও পাই, এই টাইপের সম্পদ কি? চেয়ার টেবিল কি আমরা পাই? চেয়ার টেবিল কিন্তু আমাদের কিনতে হয়, এটা না। ঘরবাড়ি, ঘরবাড়িও আমরা পাই না, ঘরবাড়ি আমাদের বানাতে হয়। খাদ্য বস্ত্র পাই না, আমরা কি পাই? আলো। সকাল হলেই আমরা আলো পাই, বাতাস পাই। এই যে এই জন্য হচ্ছে আলো এবং বাতাস অবাধলভ্য সম্পদ। 20। এবার দেখো 31 নম্বর দেখো, বই কোন ধরনের সম্পদ? বই কি আমরা অবাধলভ্য? বই অবাধলভ্য না, বই অবাধলভ্য না। স্থায়ী ভোগ্যদ্রব্য। তুমি একটা বই কি সারা জীবন পড়বা? এটা কিন্তু সারা জীবন আমরা পড়বো না, একটা বই আমরা নির্দিষ্ট সময়ে পড়ি, এই জন্য এটা স্থায়ীও না। অস্থায়ী, অস্থায়ী বলবো না, অস্থায়ীর থেকে আরও ভালো টার্ম হচ্ছে অর্থনৈতিক দ্রব্য। কারণ অর্থনৈতিক দ্রব্যকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, স্থায়ী ভোগ্যদ্রব্য এবং অস্থায়ী ভোগ্যদ্রব্য। যখন দুইটার ভিতরে আমরা একটা দেখবো ব্রডার অ্যাঙ্গেলকে আমাদের ফোকাস করছে, তখন আমরা কাজ করব কি, ব্রডার অ্যাঙ্গেলের যে অ্যান্সারটা আছে এটা দিয়ে দিব। তারপর দেখি 32 নম্বর, নিচের কোনটি স্থায়ী ভোগ্যদ্রব্য? স্থায়ী ভোগ্যদ্রব্য, ধরো আমি এই শার্টটা পরে আছি, এটা কি? একটা বস্ত্র। এই বস্ত্র, এটাকে আমি সারা জীবন পরতে পারবো? হয়তো আমি একটু মোটা হয়ে যাব, অথবা আমি একটু চিকন হয়ে যাব, অথবা শার্টটা ছিঁড়ে যাবে, তার মানে এটা স্থায়ী না। যন্ত্রপাতি, যন্ত্রপাতিও একদিন নষ্ট হয়ে যায়। চেয়ারও নষ্ট হয়ে যায়। কিন্তু ধরো একটা খেলার মাঠ, যেখানে তুমি ছোটোবেলায় খেলেছো, এখন ধরো ওখানে একটা বিল্ডিং যদি না করা হয়, ওই খেলার মাঠের মাটি কি অন্য জায়গায় চলে যাবে? এটা কিন্তু যাবে না। অনেকে যারা গ্রামে বড় হয়েছে দেখবা যে তোমার বাবা বলে যে আমি এই মাঠে খেলা করে বড় হয়েছিল, এবং তুমিও ওখানেই বড় হয়েছো। যেমন আমি গ্রামে বড় হয়েছি, আমার বাবা যে মাঠে খেলেছে আমিও সেই মাঠে ছোটোবেলা খেলে বড় হয়েছি। এই জন্য উত্তর কী হবে? খেলার মাঠ। খেলার মাঠকে তুমি কখনো অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না, এটা নষ্ট হবে না, কিছুই হবে না যদি না তুমি ওটা জোর করে নষ্ট করো। তারপর কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনের নিঃশেষ হয়ে যায়? কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনের নিঃশ্বাস হয়ে যায়? এখন দেখো, অবাধলভ্য দ্রব্য যেমন আলো বাতাস, সেটা আমি যতই ভোগ করি এটা কি নিঃশেষ হয়? হয় না। মধ্যবর্তী দ্রব্য হয় না। মূলধনী দ্রব্য হয় না। ভোগ্য দ্রব্য, ধরো আমার কাছে এক কাপ চা আছে, চাও কিন্তু একটা দ্রব্য, কারণ এটা আমি কিনে খাচ্ছি। এই চা আমি চূড়ান্তভাবে ভোগ করছি, মানে চূড়ান্ত ভোগ্য দ্রব্য। চা পাতা এবং চিনি, এই দুটো হচ্ছে মধ্যবর্তী দ্রব্য, এই দুটো মিক্স করে আমি চা পাচ্ছি। চা হচ্ছে এখানে চূড়ান্ত ভোগ্য দ্রব্য। এবং চাটাকে যখন আমি ভোগ করছি, অর্থাৎ খেয়ে নিচ্ছি, তখন সেটা কী হয়ে যাচ্ছে? নিঃশেষ হয়ে যাচ্ছে। উত্তর কী হবে? ভোগ্য দ্রব্য। তারপর দেখো, মধ্যবর্তী দ্রব্য কি? মধ্যবর্তী দ্রব্য প্রাকৃতিকতে অবাধলভ্য না, প্রাকৃতিতে সবসময় পাওয়া যায় না। চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়, হ্যাঁ হয়। যেমন চা পাতা এবং চিনি, এটা কিন্তু আমরা ডিরেক্ট খেতে পারি না, এটার মাধ্যমে আমরা চা বানিয়ে সেটা খাই। এই জন্য চা পাতা এবং চিনি হচ্ছে কি? মধ্যবর্তী দ্রব্য। তারপরে সরাসরি ভোগে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। সরাসরি আমরা কি চা পাতা খেতে পারি? পারি না, এটাও হবে না। প্রাকৃতিতে সহজলভ্য, প্রকৃতিতে সহজলভ্য না, মধ্যবর্তী দ্রব্য। তাহলে উত্তর হচ্ছে কি? চূড়ান্ত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর আসি
পাউরুটি কোন ধরনের দ্রব্য? পাউরুটি। পাউরুটি আমরা কি করি? পাউরুটি খাই। পাউরুটি কি দিয়ে বানানো হয়? আটা, ময়দা, বেকিং পাউডার, বিভিন্ন দ্রব্য দিয়ে এটা বানানো হয়, বিভিন্ন মধ্যবর্তী দ্রব্য দিয়ে বানানো হয়, এবং পাউরুটি আমরা হাতে নিয়ে আমরা সেটা খেয়ে নিতে পারি। অর্থাৎ এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। আচ্ছা, চূড়ান্ত দ্রব্য কোনগুলা? যেগুলো হচ্ছে ভোগের জন্য রেডি। যেমন এই শার্টটা হচ্ছে আমার পরার জন্য রেডি, কিন্তু যদি আমাকে এই শার্টেরই শুধুমাত্র কাপড় দিয়ে বলতো ফরাদ ভাইয়া তুমি এটা পরে ফেলো তো, আমি কি পারতাম? আমি কিন্তু পারতাম না, কারণ শার্টটা রেডি না। তখন সেটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য। অর্থাৎ মধ্যবর্তী দ্রব্য দিয়ে যখন আমরা একটা পণ্য বানাই যেটা ভোগ করার জন্য বা কনজিউম করার জন্য রেডি থাকে, তখন সেটাকে আমরা বলি কি? চূড়ান্ত দ্রব্য। এই দেখছো, তোমাদেরকে এমসিকিউ পড়া থেকে আমি চূড়ান্ত দ্রব্য পড়াই ফেললাম। চূড়ান্ত দ্রব্য যে ডেফিনেশন, এটা তোমরা একটু পড়ে যেও, এবং চূড়ান্ত দ্রব্য এবং মধ্যবর্তী দ্রব্য যে পার্থক্যটা, এটাও তোমরা একটু দেখে যাবো ভাইয়া। তারপর দেখো, নিচের কোনটি চূড়ান্ত দ্রব্য? ময়দাকে আমরা ডিরেক্ট খেতে পারি? ধরে আমি কি কখনো বলি যে দেখি তো 1 চামচ ময়দা খেয়ে দেখি কেমন লাগে? না। কাঁচামাল তো নাই। চিনিও আমরা কিন্তু ডিরেক্ট খাই না, আমরা খাই কি ডিরেক্ট? পাউরুটি। অর্থাৎ চূড়ান্ত দ্রব্য তাহলে কোনটা হচ্ছে? চূড়ান্ত দ্রব্য হচ্ছে পাউরুটি। তারপর দেখো, কোন দ্রব্য একাধিকবার উৎপাদনে ব্যবহার করা হয়? কোন ধরনের দ্রব্য একাধিকবার উৎপাদনে ব্যবহার করা হয়? অস্থায়ী দ্রব্য? না। মধ্যবর্তী দ্রব্য? না। চূড়ান্ত দ্রব্য? না। চূড়ান্ত দ্রব্য তো একবার খাওয়ার পরেই শেষ হয়ে যায়। উত্তর হচ্ছে মূলধনী দ্রব্য। মূলধন কি? আমরা কোনো কিছু প্রডিউস করার জন্য তার পেছনে যে ইনভেস্টটা করি, এটাকে আমরা কি বলি? মূলধন। এবং এই বিনিয়োগ থেকে আমরা যে জিনিসগুলো কিনি, সেগুলোকে আমরা বলে থাকি মূলধনী দ্রব্য। নিচের কোনটি পণ্য? দেখো, পণ্য হতে হলে আমাদের কি করতে হবে? পণ্য হতে হলে ওটা আমাদের বিক্রয়যোগ্য হতে হবে, এবং ওটাকে আমরা হস্তান্তর করব, আমাদের একজনের থেকে আরেকজনকে দিতে পারবো। এখন দেখো, কবির প্রতিভাকে কখনো বিক্রি করা যায়? কবির প্রতিভা কিন্তু বিক্রি করা যায় না। মরুভূমির বালু, সাহারা মরুভূমিতে বালুর পরে বালু, এটা হচ্ছে অনেক বেশি, প্রচুর পরিমাণে আছে, এই জন্য এটা পণ্য বা অর্থনীতির সম্পদ না। সাগরের পানি অর্থনীতির সম্পদ না। অর্থাৎ এই তিনটা হবে না। উত্তর হবে কি? শিক্ষকতা। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি একটা বিষয় জানি, আমি তোমাদেরকে পড়াচ্ছি। আবার আমি অনেকে পড়ে গেছে টাকা নিই, এই যে পড়ানোর বিনিময়ে টাকা নিচ্ছি, এটা কিন্তু হচ্ছে আমি আমার জ্ঞানকে অন্যকে শিখিয়ে আমি একটা অ্যামাউন্টের টাকা নিচ্ছি, আর্থিক একটা লেনদেন হচ্ছে। এই যে লেনদেন, অর্থনীতিতে একটা বিষয় আমি আরেকজনকে দেওয়ার মাধ্যমে যে লেনদেনটা হয়ে থাকে, তখনই আমি সেটাকে কি বলতে পারবো? পণ্য অথবা সম্পদ। তাহলে উত্তর কি হবে? শিক্ষকতা। তারপর দেখো, আয় ও ভোগের মধ্যে পার্থক্যকে বলা হয় কি? আয় এবং ভোগ। আয় কি? ওয়াই, এবং ভোগ কি? সি। একটু আগে আমরা পড়লাম ওয়াই মাইনাস সি ইকুয়াল কি? এস। অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে পার্থক্যকে আমরা কি বলি? সঞ্চয়। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বারবার ঘুরে ঘুরে আসছে। এবার দেখো, একটা উদ্দীপক আসছে, আসিফ মাসিক আয়ের টাকা থেকে একটা অংশ ব্যাংকে জমা রাখেন। এক্ষেত্রে ব্যাংকে টাকা জমা রাখাকে কি বলে? ব্যাংকে সে টাকা কিন্তু জমা রেখেছে, অর্থাৎ মাসিক আয় করে এবং তার থেকে সে ব্যয় করে, এবং যে টাকাটা থাকে সেটা ব্যাংকে জমা রাখে। অর্থাৎ এই যে ইনকাম থেকে বাদ দিয়ে যে টাকা থাকে সে হচ্ছে ব্যাংকে জমা রাখে, অর্থাৎ হবে কি? সেভিংস। অনেকে বলে না যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, ওই যে আসিফ সাহেব সেই কাজটি করেছেন, সে ব্যাংকে টাকা জমা রেখেছেন। তারপর দেখো, এস ইকুয়াল ওয়াই মাইনাস সি সমীকরণটি অর্থনীতির কোন ধারণাকে নির্দেশ করে? এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, এটি কিসের সূত্র? এই দুইভাবেই কিন্তু প্রশ্ন এসেছে। প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু কনসেপ্ট তো দেখো তো সেম না? এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, সেম কনসেপ্ট। তাহলে তুমি যখন সূত্রটা জানবে যে এস অর্থাৎ সেভিংস ইকুয়াল ইনকাম মাইনাস কনজাম্পশন, তখন এই প্রশ্ন যত ঘুরাই আসুক না কেন তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা। উত্তর কি হবে? সঞ্চয়। তারপর দেখো, কোনটি সঞ্চয়ের সমীকরণ? একই প্রশ্ন, এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, এটা হচ্ছে সঞ্চয়ের সমীকরণ। সেভিংস, তুমি ধরো মাসে 10,000 টাকা ইনকাম করো, এটা ধরো 10,000 টাকা, 10K, তুমি 5K হচ্ছে ব্যয় করো, থাকছে কত? 5K।
এটাই হচ্ছে সঞ্চয়ের সমীকরণ। তারপর দেখি এস ইকুয়াল ওয়াই মাইনাস সি কখন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরো তুমি টাকা সেভ করতে চাও, তোমার মাসিক ইনকাম হচ্ছে 10,000 টাকা, কিন্তু তোমার মাসিক ব্যয় হচ্ছে 11,000 টাকা, তাহলে কি তুমি সেভ করতে পারবা? কারণ তোমার তো আয় ছাড়া ব্যয় বেশি। যখন এইটা হতে হবে এস ইকুয়াল ওয়াই মাইনাস সি হতে হবে, তখন অবশ্যই তোমার আয় ব্যয়ের থেকে বেশি হতে হবে। অর্থাৎ কি, ইনকাম ইজ গ্রেটার দ্যান কনজাম্পশন। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ক নম্বর। এখন দেখো যদি ইনকাম কনজাম্পশন থেকে কম হয় তাহলে কি তুমি সঞ্চয় তো করতে পারবা না, উল্টা হচ্ছে তুমি ঋণী হয়ে যাবা। তাহলে উত্তর কি হবে? এস ইকুয়াল ওয়াই মাইনাস সি সমান সমান সঞ্চয়ের যে সমীকরণটা, এটা তখনই বাস্তবিত হবে যখন তোমার ইনকাম তোমার কনজাম্পশন থেকে বেশি হবে। তারপর আয় মাইনাস ভোগ কি? আয় মাইনাস ভোগ সমান সঞ্চয়। তারপর ব্যক্তির সঞ্চয় নির্ভর করে কিসের উপর? ব্যক্তির সঞ্চয় নির্ভর করে অবশ্যই তার আয়ের উপরে। কারণ একটা লোক কখনোই তার কনজাম্পশন ছাড়া, সে যেভাবেই বাঁচুক না কেন, তার খাওয়ার জন্য হলেও কিছু টাকা দরকার। ধরো একটা মানুষ 1,000 টাকা প্রত্যেক মাসে ব্যয় করে খাওয়া দাওয়ার পিছনে, সে খুবই গরিব মানুষ, কিন্তু তার কোনো ইনকাম নাই, তাহলে কি সে সঞ্চয় করতে পারবে? পারবে না। কিন্তু ধরো একটা লোক 1,00,000 টাকা ইনকাম করে পার মান্থ এবং সে ব্যয় করে হচ্ছে 90,000 টাকা, তা কিন্তু সে কিন্তু 10,000 টাকা সঞ্চয় করতে পারছে। যে লোক 1,000 টাকা খরচ করছে জীবন চালানোর জন্য, আরেকজন বিক্রি করছে কত? 90,000 টাকা, কিন্তু এই লোক তারপরও 10,000 টাকা সেভ করতে পারছে অনেক বেশি টাকা খরচ করার পরও। কারণটা কি? কারণ হচ্ছে তার ইনকাম অনেক বেশি। অর্থাৎ ব্যক্তির সঞ্চয় নির্ভর করবে কিসের উপরে? আয়ের পরিমাণের উপরে। এবং আয়ের পরিমাণের উপর যে সঞ্চয় নির্ভর করে, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে। বিনিয়োগ কিসের উপর নির্ভর করে? এখন ধরো আমি ইনকাম করি, সেই ইনকাম থেকে মাস শেষে আমার টাকাই থাকে না, তাহলে কি আমি বিনিয়োগ করতে পারবো? বিনিয়োগ আমি তখনই করতে পারবো যখন আমার মাস শেষে কিছু টাকা থাকবে। তাহলে উত্তর কি হবে? সঞ্চয়ের উপর ভিত্তি করে বিনিয়োগ নির্ভর করে। কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায় প্রথমেই বুঝিয়েছি, বিনিয়োগের মাধ্যমে। যখন আমরা বিনিয়োগ বেশি করব, যদি সংগঠন ঠিক থাকে, তাহলে আমাদের সেখান থেকে উৎপাদনও বেশি আসবে। এবং সংগঠনের বিষয়ে যে বিস্তারিত আলোচনা, তখন আমরা চতুর্থ যে অধ্যায়টা আছে সেখানে গিয়ে আমরা আলোচনা করব। খুব দ্রুতই তোমরা সহায়ক স্কুল যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা যতগুলো চ্যাপ্টার আছে আমাদের শর্ট সিলেবাসে, সবগুলোর উপরে বিস্তারিত ক্লাস তোমরা পাবে। তোমরা তোমাদের যার যার যেই বিষয়ের উপর সমস্যা, তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। আমরা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা যত দ্রুত সম্ভব এবং যত সুন্দর করে সম্ভব তোমাদের ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। তারপর দেখো, শফিক 1,00,000 টাকা জমিয়েছে, এ টাকা দিয়ে এসে তার ফ্যাক্টরিতে একটি মেশিন কিনেছে। শফিকের উক্ত মেশিন ক্রয়তে অর্থনীতিতে কি বলে? এই যে সে মেশিন কিনলো, মেশিনটা কেনার জন্য সে কি করছে? বিনিয়োগ করছে না? 1,00,000 টাকা কিন্তু সে খেয়ে ফেলে নাই বা সঞ্চয় করে নাকি, সে উৎপাদনের উদ্দেশ্যে বিনিয়োগ করেছে। তারপর কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? একই প্রশ্ন আবারও এসেছে, উত্তর হবে কি? বিনিয়োগের মাধ্যমে। আর মাত্র একটা প্রশ্ন বাকি আছে। তোমরা কি এতক্ষণে যে 49টা প্রশ্ন আমরা সলভ করলাম, তোমরা কি আসলে ফিল করেছো যে 49টা প্রশ্ন আসলে কোন, এই একই চ্যাপ্টার কোন কোন জায়গা থেকে এসেছে? যদি ফিল করতে পারো, সেই চ্যাপ্টারগুলোর উপরে, সেই টপিকগুলোর উপরে এরকম 3 স্টার দিয়ে রাখো। কারণ শুধুমাত্র এমসিকিউ না, সিকিউ, এসকিউ সবগুলোই তোমাদের ওই টপিকগুলো থেকেই আসবে। কারণ এমসিকিউ যেখান থেকে আসে সেই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং যখন তুমি বুঝতে পারবে যে এই এমসিকিউটা এই টপিক থেকে এসেছে, তখন তুমি বুঝে নিবে যে ওই টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে আমার সিকিউ প্রশ্নও আসবে এবং আসতে পারে। এই জন্য শুধুমাত্র চোখ বন্ধ করে ক্লাস দেখলেই হবে না, প্রচুর পরিমাণে নোট করতে হবে। এবং তোমাদের যদি কোনো কোনো ডাউট থাকে, বিন্দুমাত্র ডাউট থাকে, তুমি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা। তাহলে হবে কি, এই ডাউটটা আমরা ক্লিয়ার করার জন্য আমাদের হাতে এখনও 1.5 মাস সময় আছে। পরীক্ষার হলে গিয়ে ভুল করার থেকে আগে ডাউট ক্লিয়ার করে নেওয়াটা অনেক ভালো। তারপর দেখি লাস্ট কোশ্চেন, কোনটি মানব সৃষ্ট সম্পদ? বনভূমি কি মানুষ সৃষ্টি করতে পারে?
পারে না। খনিজ সম্পদ, মাটির নিচে মানুষ কখনো খনিজ সম্পদ সৃষ্টি করতে পারে? পারে না। সংগঠন ক্ষমতা, এটাও পারে না। উত্তর হবে কি? স্বাস্থ্যকেন্দ্র। এই যে 50টা এমসিকিউ করলাম আমরা, মোটামুটি এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসতে পারে, যত ক্রিটিক্যাল এমসিকিউ আসতে পারে, সবগুলো সলভ করেছি। এবং তোমাদের অনেকের মনে হতে পারে যে হ্যাঁ, একটা প্রশ্ন বারবার আসছে। একটা প্রশ্ন বারবার এসছে অনেকটা এইভাবেই যে একটি টপিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে প্রশ্ন আসে এবং এখানেই হচ্ছে স্টুডেন্টরা পাজলড হয়ে যায়। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবা যে টপিকগুলো খুব সুন্দরভাবে অ্যানালিটিক্যালভাবে পড়বা, যাতে তোমরা একটা টপিক পড়লে সেখান থেকে এমসিকিউ এবং সিকিউ দুইটাই অ্যান্সার করতে পারো। এবং যদি কোনো প্রবলেম থাকে, স্পেশালি মানবিক বিভাগে যারা আছো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমরা এখনই সহায়ক স্কুলের যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আমরা নিয়মিত তোমাদের জন্য ক্লাস আয়োজন করেছি। একই সাথে সহায়ক স্কুলের যে ফেসবুক পেজ আছে সেখানটা ফলো দিয়ে রাখো, কারণ আগামী সপ্তাহ থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে এবং মডেল টেস্টে যারা রেগুলারলি পার্টিসিপেট করে সব থেকে বেশি নম্বর পাবে তাদেরকে পুরস্কারও দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং একই সাথে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো জানিয়ে দাও। আমরা এক ঝাঁক তরুণ শিক্ষক এবং তোমাদের বড় ভাইয়া তোমাদের সাথে আছি তোমাদের স্বপ্ন জয়ের পথে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আরও একটি ক্লাসে।